আলাইকুম। ওয়ালাইকুম ফেরদৌস ভাই, কেমন আছেন? এই তো, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, কথা হবে। অবশ্যই অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা। আবারও আপনাদের সামনে আমরা হাজির, চেনা মুখ, দুঃখ সুখ। আজকে আপনারা দেখলেন এমন একজন অতিথি, 1985 সনের আগমন, নোভা ব্যান্ড এবং ফজল। অনেক হিট গান দিয়েছে এই ব্যান্ডটি, তার মধ্যে আলাপ চলে আসবে। এখানে একটা খাম, আচ্ছা, ইউ চুজ ইউরসেলফ। আচ্ছা, প্রথমটাই নিলাম আমি। কি আছে ভিতরে? ও আচ্ছা, এখানে প্রথমে লেখা আছে সুখ। এইটুকুই। থ্যাংক ইউ। সাংস্কৃতিক এই জীবনে, সঙ্গীত জীবনে মানুষের তো অনেক স্মৃতি থাকে, তাই না? অবশ্যই। অনেক বেদনাও থাকতে পারে সংস্কৃতি নিয়ে। যতটুক জীবন চলে এসছে সঙ্গীতের উপরে, সেই 85 থেকে এর ভেতরে সুখের একটি স্মৃতি আমরা শুনে আরম্ভ করবো আজকে। সুখ তো আসলে আমরা যে সুখের ডেফিনেশন যেটা, এটা অবশ্য ব্যক্তিকেন্দ্রিক, এটা ভ্যারি করে। ডেফিনেটলি আমার যেরকম একটা সুখ নিয়ে যে ফিলিংস, এটা অন্য কারোর সাথে হয়তো সামঞ্জস্যপূর্ণ হবে না। আর সঙ্গীত সেটাও ভ্যারি করে, আমরা ডিফারেন্ট টাইপের সঙ্গীত করি। প্রত্যেকটা ব্যান্ড নিজস্ব ট্রেন্ড আছে, নিজস্ব একটা প্যাটার্ন আছে। প্রথম সুখ হচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম, যেটা আমরা 86 এটা স্টার্ট করি। তখন সারগাম ছিল বিজয়নগরে। আপনি সেখানে আপনাকে তখনকার দিনে খুব নাম করা একটা স্টুডিও ছিল। তো ওইখানে আমরা যখন স্টার্ট করলাম আমাদের রেকর্ডিং, আমাদের তখন তো কেউ চেনে না। তো আমরা 6টা গান করলাম। বাই দিস টাইম আপনার 88 বন্যা চলে আসলো। আচ্ছা, সাথে বিশাল বন্যা, পুরো ঢাকা শহর পানিতে চলে গেল। তো তখন আমরা স্টপ হয়ে গেল, সব রেকর্ডিং স্টপ হয়ে গেল, আমাদের কাজ, কম্পোজিশন টম্পোজিশন সব কিছু বন্ধ হয়ে গেল। এরপর একটা পর্যায়ে বন্যা গেল, আমরা বাকি গানগুলো শেষ করলাম। তখন বাদল রহমান ছিল এখানের কর্ণধার আর কি, খুব এনথুজিয়াস্টিক একজন মানুষ বলা যায়। তো উনি আবার শুরু করলেন, রেকর্ডিং শুরু হলো। উনি সারগাম আমাদের ক্যাসেটটা কমপ্লিট করলো, বাট ক্যাসেটটা রিলিজ হয় না। রিলিজ হয় না। আমরাও রেগুলার টাকা দিতেই বাদল ভাইকে, যে বাদল ভাই কী করবেন। ওনার বড় ভাই ছিলেন, ওনার সাথে কথা বলি। তো উনি আমাদেরকে খুব পজিটিভ রেসপন্স দেয় না। তো আমরা ডিমোরালাইজ, সাংঘাতিক রকমের। তো ওনার প্ল্যানটা আমরা বুঝতে পারিনি, দ্যাটস ওয়াই উই আর ডিমোরালাইজ। এবং এটা আমাদের প্রচণ্ড পীড়া দিচ্ছিল। তো এক পর্যায়ে বললো যে ধৈর্য ধরেন, এটা ভালো কিছু হবে। তো ওনার অ্যাটিটিউড দেখে আমরা পরে দিয়ে বুঝতে পারলাম যে হয়তো ওনাদের অন্য একটা প্ল্যান আছে। তো এক পর্যায়ে রোজা আসলো, রোজার মধ্যে ওনারা ক্যাসেট রেকর্ডিং এবং প্রোডাকশনটা শুরু করলো। তো আমাদের তো ফার্স্ট অ্যালবাম, আমরা ইনএক্সপিরিয়েন্স, তখন একেবারে নতুন তরুণ বলা যায়। তো এরপরে ঈদের ঠিক 3 দিন আগে আমাদের ক্যাসেটটা রিলিজ হলো, ঈদ উল ফিতরের। আর নোভা ব্যান্ডের আহ্বান অ্যালবামটা, জি, আমরা ওইটা ড্রাগের এগেনস্টে করেছিলাম। তো ওইটা রিলিজ হওয়ার পর সাথে সাথেই ওই চাঁদ রাত, প্রথম দিন আমার পাড়া, আমি পুরান ঢাকার ছেলে, পাড়া এবং আশেপাশে যত যায় আমার এরিয়া আছে, সব জায়গায় আমাদের ওই গানগুলো, রাখাল ছেলে, দুঃখু কান্দে, আহ্বান, ড্রাগের এগেনস্টে। এরপরে নিউ মার্কেটে, যে কোনো তখন মার্কেট বলতে নিউ মার্কেটেই ছিল, দোকানে বা আপনার যে রেস্টুরেন্টে। তো ওই দিন আমরা দল বেঁধে পুরা ব্যান্ডের 5 জন আমরা ঢাকাতে ঘুরলাম বিভিন্ন জায়গায়, এবং সব জায়গায় মোরলেস আমাদের গানগুলো বাজতে থাকলো। তো ওই সুখ আসলে মিউজিক, আমার মিউজিক লাইফে এবং আমার ব্যান্ডদেরও মিউজিক লাইফে আমার মনে হয় না এর চাইতে আর ভালো দিন ছিল। এবং একেবারে খাঁটি কথা। কেন এই সুখের ডেফিনেশন দেওয়া যাবে না। কারেক্ট। একটা শিল্পীর জন্য এটা যে কত বড় সুখ, এটা আমিও বুঝতে পারি। তবে আসলে এটা সুখের একটা স্মৃতি, চমৎকার একটা স্মৃতি ছিল। চমৎকার না শুধু, অতি চমৎকার। এবং আহ্বান অ্যালবামটি তো অনেক আলোচিত একটি অ্যালবাম, যতটুকু আমি জানি মোটামুটি। আচ্ছা, নোভা, NOVA, এটা কি কোনো বিশেষ NOVA 4টি কোনো শব্দ না, একটা জাস্ট একটা নাম? না, এটা একটা কমপ্লিট একটা ওয়ার্ড আর কি। এটা কোনো অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড না, কমপ্লিট ওয়ার্ড। নোভা এটা হচ্ছে আপনার একটা ইলুমিনাস স্টার, যেটা আর কি খুব ব্রাইট স্টার, যেটা আর কি ওটার এক্সপ্লোশন হওয়ার
আগে এটা একটা নোভা হয়, সুপারনোভা হয়, দেন ইট বিকেম এক্সপ্লোড আর কি। তো ওইটা থেকে আমরা যখন শুরু করেছিলাম আমরা ভাবলাম আমরা একটা এক্সপ্লোশন করবো আর কি মিউজিক, তাই তো হলো, মিউজিকে ওইরকমই একটা এবং ঘটেও গেল, চেষ্টা করেছি ওইরকম একটা কিছু করার জন্য আর কি। আহ্বানের মধ্যে সবচেয়ে যে কোনো দুটি গান আমি নাম শুনতে চাই, যদিও আমরা অনেক শোনা, তখনকার দিনে এটি প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল সমাজকে, মানুষের মনকে। কোন দুটো গান ভালো লেগেছে? আমার করা আসলে যেহেতু গানগুলো সব আমার লেখা, আমারই কম্পোজিশন ছিল, এখন সব গানই আমার ভালো লাগবে ডেফিনেটলি। তার মধ্যে যে দুটো একটা ইম্প্যাক্ট হয়েছিল তখন, আমাদের ড্রাইভটা ছিল ড্রাগের এগেনস্টে। তখন আপনার ড্রাগের খুব প্রচলন ছিল, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে ড্রাগ নিয়ে, তখন আপনার কিছু ড্রাগ ছিল, এগুলোতে খুব অ্যাডিক্টেড ছিল। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের ফার্স্ট অ্যালবামটা এই ড্রাগের এগেনস্টে একটা ড্রাইভ দিব, যাতে যেহেতু ব্যান্ড মিউজিক ইয়াংরা শুনে, ওরা এই গানটা যদি একটু বুঝে, আমাদের অ্যাপিলটা যদি একটু মন দিয়ে শোনে, তাহলে অনেকেই ড্রাগ থেকে ফিরে আসবে। এবং ওইটার একটা গান ছিল আহ্বান, বাবার আহ্বান, মায়ের আহ্বান, এইভাবেই আমরা গানটা করেছিলাম। এবং ওটা একটা স্টোরি টাইপের গান ছিল, কীভাবে কিন্তু গল্পটা এখন শুনছি, গল্পটা এটা এরকমই যে একটা ছেলে কীভাবে ড্রাগে চলে যাচ্ছে এবং যাওয়ার পর একটা পরিবার ছেলেটাকে নিয়ে কী বিপর্যস্ত অবস্থায় পড়ে, এবং সেইখান থেকে তার বাবা মার যে অ্যাপিল, খুব স্যাড একটা যেটা শুনে হয়তো ছেলেটা ফেরত আসবে। তো আমাদের লাস্ট লাইনটা ছিল এরকম যে ছেলেটা ফেরত। এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি যখন স্টেজে লাইভ করতাম, অনেক ছেলে পেলে আমার পায়ে এসে জড়ায় ধরতো। এই আহ্বান গানের প্রথম 4 লাইন একটু শুনি। এটা হলো প্রথম যে এটার কাছে কিছু আপনার সাইকোলজিক্যাল এফেক্ট আছে গানটা, ওটা দিয়ে শুরু হয়। তো গানটা 4-5 মিনিট ওটা হওয়ার পরে যে লাইনটা আসে, এটা আমি করি আর কি। ফার্স্ট লাইনটা, নেশার আগুন জেলে তুমি কে শোনো মোর গান, এসো প্রাণের প্রদীপ জ্বালি তোমার তরে, এ আমার আহ্বান, আধারে চেয়ে থেকে কোনো বাবার আহ্বান, কেঁদে কেঁদে অন্ধ কত শত মায়ের আহ্বান, সবার তরে আকুল করা, এ আমার আহ্বান। চমৎকার, চমৎকার। আর আমার একটা প্রশ্ন ছিল, অনেকেই বলতো না, অনেকে এখনো বলে ওরা গান বাজনা করে, ব্যান্ড করে, ওরাই তো নেশাগ্রস্ত, ওরা অনেক কিছু খায়, অনেক কিছু বলে। এই বিষয়ে হোয়াট ইজ ইউর ভিউ? অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমার স্ট্যান্ড ছিল খুব স্ট্রিক্ট। আমি আমার ব্যান্ডমেট যারা ছিল তাদের একজনের কিছু সমস্যা ছিল, তো আমি তাকে পুরোপুরি রেকটিফাই করেছি এবং ড্রাগ থেকে তাকে ফিরে আসতে বাধ্য করেছি। তো আমি আমাদের এই দীর্ঘ পথ চলায় আমি যাদের সাথে কাজ করেছি, আমার সুযোগ হয়েছে আমার ব্যান্ডমেট যারা অনেক চেঞ্জ হয়েছে, কেউ আপনার এই অ্যাডিকশন নিয়ে আমার সাথে কাজ করতে পারে না। নো, আমি এটা অ্যালাউই করতাম না, আর আমি নিজেও করি না, যেহেতু এটা আমি অ্যালাউ করতাম না। তো এটাই ছিল আমার ফার্স্ট মোটো আর কি, যে আমরা ড্রাগে যাব না, বরঞ্চ এটার অ্যান্টিতে আমরা কাজ করবো। এবং এটার অভিনন্দন, অনেক অভিনন্দন। অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য শিপ আমি বলবো যে বিরাট একটি দায়িত্ব, যে কাঁধে যেটা ছিল এটা পালন করাও কিন্তু কঠিন। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস আসি, যে ভক্তদের থেকে যে বিড়ম্বনা, একটি গান বহুল পরিচিত, নবর এই গানটি, ফজলের এই গানটি তো সাংঘাতিক, সম্ভবত স্কুল পলাতক মেয়ে। কারেক্ট, স্কুল পলাতক মেয়ে আমাদের থার্ড অ্যালবামের গান এটা, তাই না? জি। রেশমি চুড়ি হাতে এলো মেলো চুল, স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল, দুদু দুদু কাঁপে বুক যদি দেখে হায়, এভাবে কি তার সাথে প্রেম করা যায়?
যায় বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করে শিউলি তলায় কোহায় তোমারই পথ চেয়ে দিন কেটেছে এই চোখ যত দূর দৃষ্টি মিলায় শুধুই চোখ মোর সাথে খুঁজেছে রোদে চলা শিউলি তলায় কোহায় তোমারই পথ চেয়ে দিন কেটেছে এই চোখ যত দূর দৃষ্টি মিলায় শুধুই চোখ মোর সাথে খুঁজেছে বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করি তুমি নাই তুমি নাই তুমি নাই বাসরে কত ফাগুন যায় বলো কি করি অত্যন্ত জনপ্রিয় একটি গান এই গানের ভক্তদের মধ্যে মেয়ে ভক্তরা কেমন তাদের রিয়াকশন কি ছিল এমন কিছু কি কোনো অনুষ্ঠানে বুঝতে পারা গিয়েছিল তাদের কোনো রিয়াকশন মনে পড়ে কি চমৎকার চমৎকার ছিল এই অভিজ্ঞতাগুলো অনেক জায়গায় যখন আমরা লাইভ করতে যেতাম তো এইটা তো হলো একদম মানে ফার্স্ট প্রায়োরিটি আর কি দর্শকদের স্পেশালি মেয়েদের জন্য তো একটু ইয়াং এজ এখন তো বয়স হয়ে গেছে একটু ইয়াং এজে এইটা করার পরে অনেকেই আসতো স্টেজে হুমড়ি খেয়ে পড়তো আর কি যে আমি তো সেই স্কুল পলাতক না আমাকে চিনতে পারতেছেন কিনা আমাকে নিয়েই তো আপনি রিয়েলি তারা চলে আসতো হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়েই তো আপনি এইগুলো গান করেছেন এইগুলো গান করেছেন আমি তো আপনার সাথে প্রেম করতাম তো এই ধরনের একটা বিড়ম্বনা পোহাতে হতে ভালোই লাগতো তো তখন তো আমাদের সেলফির যুগ ছিল না ওই সময়টাতে এমনি ছবি টবি তুলতো আর কি ক্যামেরাটা কিন্তু অনুভূতিটা তো আমার মনে হয় সেলফির চাইতো তো মনে গেঁথে আছে জি জি অনেক জায়গায় এরকম বিড়ম্বনায় পড়তে হয়েছে আর কি আচ্ছা এমনি এখন কি করা হয় আজকাল এখন একরকম একসময় আমি সরকারি চাকরি করতাম আর কি এখন রিটায়ার্ড ফ্রি পাখির মতো বাট এখন আমি একটা বিদেশি এম্বাসির নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছি আর কি সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে তো ওইটাই আমার এখনকার পেশা আর কি আমার আগের পেশাটাও এরকম ছিল আর কি তো ওইটার থেকেই একটু সুইচ করা এর ভিতরে কিছু লেখাটেখা হয় হ্যাঁ গান লেখা হয় গান সুর করি গান করি এই কিছুদিন আগেও লাইভ করলাম নতুন কিছু করার ইচ্ছা নতুন গান আমরা করছি জি ফেজ ভাই আমরা নোভা ব্যান্ডি আসছে নোভা ব্যান্ডি আমরা আসছে আচ্ছা এই নতুন সৃষ্টির মধ্যে থেকে দর্শকদের জন্য দু লাইন গাওয়া যাবে না একটু করি যেটা হচ্ছে একটা গান ছিল আপনার বেকারত্ব নিয়ে আমাদের আর কি আমাদের এক সময় তো প্রচুর বেকারত্ব ছিল তো ওইটা নিয়ে আমি একটা লিখেছিলাম এটা একটা পুরান ঢাকার একটা খুব পুরো বাড়ি পুরান ঢাকার কিছু অবয়বের উপরে তো ওই বাসার একটা ছেলে বেকার পরিবারটার কি অবস্থা এটা নিয়ে স্টোরি টাইপের তো আমি 2 লাইন গাই আর কি একটি পুরনো শহর একটি ঘোড়া গাড়ি একটি বড়ই গাছের তলায় একটি পুরনো বাড়ি সেই বাড়ির একটি ছেলে এই শহরে চেনা সবার ছেলেটি বেকার ছেলেটি বেকার ছেলেটি বেকার একটি বেকার এই চমৎকার অনুভূতির কথাগুলো কেন মাথায় ঘুরপাক করে
এটা ফেরদৌস ভাই, আমরা তো আসলে এটা বলতে কোনো আমরা খুব প্রাউড ফিল করি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা উঠে আসছি এগুলো ফেস করে। এই চলার পথে কখনো মনে হয়েছে যে জীবন যা চাচ্ছেও তা পাওয়া যাচ্ছে না? আমার মনে এরকম মনে হয় নাই। আমার মনে হয়েছে আমি যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। আচ্ছা, মিউজিকেও আমি যা চেয়েছিলাম। আমরা তো অ্যাকচুয়ালি আসলে ছোটোবেলায় তো আমরা আপনাদেরকে দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তখন বিটিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। প্রথম বিটিভিতে যখন দেখলাম ফেরদৌস ওয়াহিদ একটা চশমা সানগ্লাস নিয়ে, ওই মামুনিয়া, এমন একটা মা দেনা, তো আমরা চাইতাম যে ফেরদৌস ওয়াহিদ হতে আর কি। তো তখন আমাদের চিন্তা চেতনাতে ছিল ফেরদৌস ওয়াহিদ, একজন আজম খান, একজন ফকির আলমগীর, জি ফেরোজ শাহী স্কুল খুলে যে। তো এইগুলোই ছিল আমাদের জীবনে চাওয়া এবং পাওয়া, যে আমরা এই পর্যায়ে যেতে চাচ্ছি আর কি। ভক্তরা যখন উৎসাহিত করে এর প্রয়োজন কতটুকু অনুভব হয়? অপরিসীম। আমাদের তো আসলে অ্যাজ এ মিউজিশিয়ান আমরা তো সরাসরি আমাদের অডিয়েন্স যারা আছে, যারা লিসেন্স, আমরা যারা আমাদের গান শুনেন, ওনাদের কাছেই আমরা যাই, ওনাদের পর্যন্তই আমরা পৌঁছাই, এবং আমাদের ইচ্ছা এবং আমাদের মানে প্রচেষ্টাই থাকে দর্শকদের কাছে পৌঁছানো। তো তাদের অনুভূতিটাই হচ্ছে আমাদের উৎসাহ আর কি। আমি এটা সবসময় পজিটিভলি পেয়েছি। আমার প্রচুর অনুপ্রেরণা আসছে ওনাদের কাছ থেকে, এবং একটা গান শুনে ওনারা যখন বলে যে এই ধরনের একটা গান ফজল ভাই আরেকটা করেন, এটা সেকেন্ড একটা করেন, সেকেন্ড ভার্সন করেন, তো এটা আমাকে প্রচুর ইন্সপায়ার করে, এবং আমি এগুলা চেষ্টা করি এটা রাখার জন্য। সব জেনারেশনের মধ্যে কোন জেনারেশনটা বেশি আমাদের গায়ক ফজলের গান পছন্দ করত? আমাদের সময় যেটা ছিল, আসলে আমি তো একটা পর্যায়ে এসে যখন সরকারি চাকরিতে জয়েন করেছিলাম, তখন আমার রেগুলার মিউজিকটা একটু হ্যাম্পার হয়েছে একটা সময়। এটা ধরেন যে 95, 98 পর্যন্ত রেগুলার করতাম, এরপরে খুব বিজি হয়ে গেছে, কারণ যত উপরে যেতে হয়েছে দায়িত্ব বেড়েছে। তো ওই পর্যন্ত আসলে 90s-এর দর্শকরাই, ওই প্রজন্মের দর্শকরাই আমার কাছে মনে, শ্রোতা দর্শক যারা, আমার কাছে মনে হয়েছে দে আর দ্য বেস্ট আর কি আমার চোখে। খুব ভালো লাগলো। আর অনেক কিছু জানতে মন চাচ্ছিল, কিন্তু সময়ের কারণে তো সম্ভব না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই এনজয় করলাম আমি, এবং আমার মনে হয় দর্শকরাও খুব মন দিয়ে কথাগুলো শুনেছে, এই জন্যে যে বিভিন্ন রকম প্রসঙ্গ উঠে এসছে আজকে শিল্পীর জীবনে, তার শিল্পসত্তা সব কিছু মিলিয়ে অনেক কিছু জানার থাকে যা আমরা অনেক সময় পাই না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। দর্শকরা, আজকে আমরা আরেকটি অধ্যায় পার করলাম। আরও ফজল চলে আসুক এই দেশে, চিন্তাভাবনা আরও হোক। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে, আপনারাও ভালো থাকবেন, এবং পরবর্তীতে আবার দেখা হবে। অনেক অনেক শুভেচ্ছা।